মুস্তাফিরুজ, আপনি কি মনে করেন যে আসলে শিক্ষার্থীদের একটা ধোঁয়াশার মধ্যে রেখেই আসলে এই আন্দোলন চলছে? এর আগের বার অন্তত ধোঁয়াশার মধ্যে হয়েছিল, এইবার তো প্রজ্ঞাপন বাতিল হওয়ার কারণে এটা হলো। এই সমস্ত আলোচনাগুলি কিন্তু আমি 2018-তে যমুনা টিভি যদি রেকর্ডগুলি আমি দেখি, এই আলোচনাগুলি কিন্তু হয়েছে। এই আলোচনা হইতে হইতেই তো জিনিসগুলি ধাপে ধাপে, তাহলে এই যে সরকার যে বিভিন্ন ধাপে কমিটি করে 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 পরে ক্যাবিনেট মিটিংয়ে যে সিদ্ধান্তটা হলো, কোনো কমিটি করে নাই সরকার। কমিটি করছে না, কোনো কমিটি করে নাই। ক্যাবিনেট সেক্রেটারি নেতৃত্বে 3 সদস্যের সেই কমিটির রিপোর্ট এখনো দেয় নাই। এর আগে এটা প্রজ্ঞাপন জারি হয়েছে। তো ক্যাবিনেট মিটিংয়ে ওঠার পরে সেই ক্যাবিনেট পুরো ফুল প্রধানমন্ত্রীর চেয়ারে পুরো মন্ত্রিসভা এটা সিদ্ধান্ত নিয়েছে। আমার মনে হয় যে এটা এর আগে সংসদ নেত্রী বক্তৃতা দিয়ে বলে দিয়েছে কোটা থাকবে না। না 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 না, কিন্তু এটা একটা ধারাবাহিকভাবে আমি বলছি সংসদ নেত্রী যখন তৎকালীন পত্রিকা আপনি পাবেন, অনলাইনে গেলে পাবেন। আমি বলতেছি 2018 সালের 3 অক্টোবরের সেখানে কোটা বাতিল না, এটা মন্ত্রিপরিষদ সিদ্ধান্ত হয়েছিল। এটা গুরুত্বপূর্ণ না। সংসদ নেত্রী সংসদ দাঁড়িয়ে যখন বলছে, সেটা যাই হোক না কেন, দ্যাটস মোর ইম্পর্টেন্ট। সংসদ আনুষ্ঠানিকভাবে তো মন্ত্রী এই আনুষ্ঠানিকভাবে দেখে লাভ কি? ওখানে বলা হয়েছে যে আমি কোটা রাখবো না, সংসদে বলছেন, শেষ তো এটা। এটার প্রেক্ষিতে এটা হয়েছে, কিন্তু ওই কমিটি করে কোনো কিছু করা হয়নি। আচ্ছা, আমি প্রাইম মিনিস্টার যেটা বলছে ওটাই কমিটি বাস্তবায়ন করছে। একটু আমি উপস্থাপকের সরকারি কমিটির কোটা নিয়ে দীর্ঘ যে পরিচালনা করা হয় তার একটা প্রতিবেদন তৈরি হয়, সেই প্রতিবেদনের আলোকে এটা দেওয়া হয়েছে। কার নেতৃত্বে কমিটিটা ছিল? সেটা ছিল হচ্ছে শফিউল আলম, তৎকালীন মুখ্য সচিব। এক্স্যাক্টলি, জি। আচ্ছা, সেই কারণে আমি বলছি যে এই আলোচনাগুলো কমিটি সমস্ত কিন্তু ওই আন্দোলনটা ছিল কিন্তু অনেক লম্বা ছিল। এইটা আবার নতুন করে আমরা যদি এখন প্রথম থেকে শুরু করি, আমি মনে করি যে তাহলে ওই মন্ত্রিসভার সিদ্ধান্ত কমিটিরে সবগুলোকে আমরা অবজ্ঞা করছি বা ওইটাকে উড়াই দিয়ে আবার আমরা নতুন করে আবার সেই বিতর্কটা আনছি। এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে একটা মীমাংসিত জিনিসটাকে কেন আমরা আনছি, কোনো যুক্তি নেই। এই যে স্যার যে এটা দেখালেন, আমি যদি আরেকটু ক্লিয়ার করে দেবো, তৎকালীন যে কমিটিতে কে ছিলেন। তৎকালীন যে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের নেতৃত্বে গঠিত ওই কমিটির সদস্য ছিলেন অর্থ বিভাগের ভারপ্রাপ্ত সচিব আব্দুর রউফ তালুকদার, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজাদুল হাসান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহমেদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব অরূপ চৌধুরী, এরকম পাবলিক সার্ভিস কমিশনের সচিব এবং লেজিসলেটিভ বিভাগের সিনিয়র সচিবকে নিয়ে। আমি জিনিসটা বুঝতে পারলাম, এরা কি করছে? দে আর নট দ্য অ্যাডভাইজার, অ্যাডভাইজি। মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলছে কোনো কোটা থাকবে না, তারপরে তাদের কাজ হচ্ছে এটাকে ক্যাবিনেটে কেউ আন্তঃসেবা না। এটা আপনি এটা কিন্তু গুরুত্ব দিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী বলছে কোটা থাকবে না, তারপরে এরা যে কাজটা করছে, প্রজ্ঞাপন জারি হয়েছে, একটা কমিটি হয়েছে। আমি বলছি আমার কমিটি, আপনি মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলার পরে এটার পরে বাকি সবাই ওইটাই করবে। সেটাকে তো আইনগত রূপ দেওয়ার জন্য তো একটা কমিটি করতে হয়, তারপরে ফরমালি সেটা কোর্টের রায়টা পাইলে বোঝা যাবে কোন জায়গাটা ব্যর্থ এটা হয়েছে। ঠিক আছে, কিন্তু এখন আমার কথা হলো কি, ওই যে আমরা যে আজকে আলোচনাটা করতেছি, সেই আলোচনাগুলো কি মানে 2018 সালে হয়নি? মানে হয়েছে তো, হওয়ার পরে তো এটা অনেক দূর পর্যন্ত গড়াইছে। এই আন্দোলন তো কিছুই না, সেই আন্দোলনের যেই পরিমাণ উত্তাল পরিস্থিতিটা ছিল। আসলে আমি মনে করি যে তখনও মানে এমন কোনো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোনো আন্দোলন না, এখনও যেটা হচ্ছে সেটাও মুক্তিযুদ্ধের আন্দোলন। আমি তো বললাম তো, এই আন্দোলনের নেতৃত্ব যারা আছে, অগ্রভাগে আছে, তারা সবাই ছাত্রলীগের সঙ্গে জড়িত। আমি তো বরং ছাত্র দলকে দেখি না, ছাত্র ইউনিয়নকে দেখি না, অন্যান্য বাম সংগঠনকে আমি ইনভলভ দেখি না, কেন আমি বুঝি না। তো শিক্ষকদেরকে দেখেন, শিক্ষকরা তো আন্দোলনে আছেন, শিক্ষার্থী তারা তো আন্দোলনে আছেন, তারা কি একে অপরকে সমর্থন করছেন? না, সেটাও করছে না। সেটা না, এটা হলো ভিন্ন, এটা হলো যার আলাদা আলাদা একটা বিষয়। যে শিক্ষকরা তাদের একটা রুজি, তাদের একটা নিজেদের ক্যারিয়ারের জন্য আন্দোলন করছে। কিন্তু শিক্ষকরা বলছেন তাদের এই আন্দোলন কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য, সে ভবিষ্যৎ প্রজন্মই তখন মাঠে। রাইট, সেটা একটার সাথে একটা এক ধরনের পরিপূরক। আমাদের হয় কি, আমরা সমস্ত আন্দোলনগুলো বিচ্ছিন্নভাবে আন্দোলন করি। আমরা একটা সুদূরপ্রসারী লক্ষ্যকে নিয়ে একটা গণতান্ত্রিক সিস্টেমটাকে ডেভেলপ করা, সবার জন্য সমতা আনা, এবং আমাদের ওই উপরের গ্রেডে দেখেন, আমি একটা খুব ছোট্ট উদাহরণ দিই। সরকারি এটা বাদ দেন, আজকে যদি আপনার এখানে আপনার যমুনা কর্তৃপক্ষ 100 জন রিক্রুটমেন্টের একটা নোটিশ দেয়, সে কি তখন বলবে যে এর মধ্যে 54% হচ্ছে হবে আর বাকিগুলো হলো কোটা? না, কোটা হবে না। যদি কোটায় নেয়ও, সে করবে কি, ওই যে নিচের পিয়ন, দারোয়ান, মানে নন টেকনিক্যাল একেবারেই যেগুলি, সেইগুলি এতে দেবে। কিন্তু কোনোভাবেই আপনার মতন আপনার সন্তান কিন্তু এই নিউজ প্রেজেন্টার হবে না। একজন সাংবাদিক মারা গেলে তার সন্তান কিন্তু সাংবাদিক হবে না, হবে যদি সে যোগ্যতা দিয়ে আসে। তো সুতরাং মেধা যোগ্যতা, আমরা বিসিএসটাকে যদি আমরা এখন ওই কোটার মধ্যে ঠেলে দেই,
খুব ফিউ পার্সেন্ট রাখার পক্ষেও আমি না। আমি মনে করি ওই ফিউ পার্সেন্ট যারা আদিবাসীদের মধ্যেও যারা মেধাবী, তারা মেধা মানে যাচাই করে আসুক, যে কোনো পর্যায় থেকে মেধা যাচাই করে আসতে হবে। কারণ এটা সস্তা না। আপনি দেখেন সাবেক যদি সিএসপি অফিসারদের যোগ্যতা আর বিসিএসএ বলা হয় যে এমনিতেই মান নেমে গেছে, মান নামার কারণটা কি? এই সমস্ত কোটাফোটা করি তো আমরা এগুলি মানটা নামাচ্ছি। তাহলে আমি এটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে